হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে, কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একটা পরীক্ষার টেন্টেটিভ শিডিউল প্রকাশ করেছে এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আমরা কয়েকটা পরীক্ষা দিতে চলেছি। তার মধ্যে রয়েছে ডব্লিউবিসিএস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ডব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস সব রয়েছে এবং এছাড়াও আরও ছোট ছোট অনেক পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু পিএসসি খুব সামনেই নিতে চলেছে। এবং সেই সব পরীক্ষার প্রিপারেশন আশা করি তোমরা বাড়িতে ভালোভাবেই নিচ্ছ। এটার বাদ দিয়েও ঠিক আছে, আমরা যে স্ট্যাটিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তো পড়ছি, তার বাইরেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর সেই পরীক্ষায় নিজেকে একেবারে মানে নিট অ্যান্ড ক্লিন প্রিপারেশন রাখার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা যে আগের সিরিজগুলো করেছি, আগে যে ভিডিও লেকচারসগুলো করেছি, সেখানে আমরা প্রতিদিন আমাদের কি কি দৈনন্দিন ঘটনা ঘটছে যেগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা চলে এসেছি আজকেও কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো আজকের ডেট অর্থাৎ 29শে জুন, আজকের ডেটে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো সরাসরি আমরা চলে যাই ফার্স্ট টপিক। প্রথম টপিকস হচ্ছে আমাদের যে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাউন্সিল, এটা ইউরোপিয়ান কাউন্সিল। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের নাম শুনেছি, যে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটা বিশ্বের একটা এরকম একটা ইউনাইটেড ফ্রন্ট, ঠিক আছে, যেখানে অনেকগুলো দেশ একসঙ্গে যুক্ত হয়ে আছে এবং তারা বিশ্বের ট্রেড, ইকোনমি, কমার্স এসব কিন্তু একটা বড় ভূমিকা এখানে পালন করে। সেই ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্রাঞ্চ হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। এর বর্তমান প্রেসিডেন্ট হলেন, এর নেক্সট প্রেসিডেন্ট যিনি হচ্ছেন তিনি হচ্ছেন পর্তুগালের অ্যান্টোনিও কোস্টা। নামটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্টোনিও কোস্টা ইউরোপিয়ান কাউন্সিলের নেক্সট প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এবার একটু দেখে নিই অ্যান্টোনিও কোস্টাকে আর ইউরোপিয়ান কাউন্সিল এর সম্পর্কে একটু আমরা দেখে নেব। অ্যান্টোনিও কোস্টা ছিলেন আগের পর্তুগালের প্রাইম মিনিস্টার, অর্থাৎ ফর্মার পর্তুগিজ প্রাইম মিনিস্টার। তাহলে কি অ্যান্টোনিও কোস্টা উনি পর্তুগালের ফর্মার প্রাইম মিনিস্টার, যাকে দায়িত্ব দেওয়া হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের উনি একটা ব্রাঞ্চ হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল, তার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্রাঞ্চ হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল, তার প্রেসিডেন্ট হিসাবে অ্যান্টোনিও কোস্টা নির্বাচিত হলেন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এর বাইরেও আমরা অ্যান্টোনিও কোস্টা সম্পর্কে আরেকটু জেনে নেবো। দেখো, ওর সঙ্গে কিন্তু একটা ভারতের ভালো লিঙ্ক রয়েছে। ওকে বলা হয় কি, যে গান্ধী অব লিসবন। আমরা সবাই জানি যে পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন, সেই লিসবনের গান্ধী বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা জেনারেল নলেজের যে কোশ্চেন হয়, যেহেতু আমরা দেখেছি যে আমরা তো জানি না জেনারেল নলেজ কোথা থেকে কোশ্চেন দেয়, জেনারেলি যে ইম্পর্টেন্ট টপিকস গুলো বা রিসেন্ট টপিকস গুলো থাকছে সেই টপিক্স থেকেই কিন্তু জিকের একটা ভালো পোর্শন কোশ্চেন করা হয়। সুতরাং আমরা এটা আশা করতে পারি সামনে যে আমাদের পরীক্ষাগুলো আছে, যে লিসবনের গান্ধী, দ্য গান্ধী অফ লিসবন কাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যান্টোনিও কোস্টা। অ্যান্টোনিও কোস্টা কি জন্য এখন খবরে আছেন, কারণ তিনি আমাদের ইউরোপিয়ান কাউন্সিল যেটা আছে তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়াও দেখুন আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে তিনি কয়েকদিন আগেই প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছেন। আমরা জানি যে প্রবাসী ভারতীয় দিবস একটা পালন করা হয় মহাত্মা গান্ধীর ভারতে অ্যারাইভেলকে স্মরণ করে রাখার জন্য, এবং সেই দিনেই কিন্তু উনি প্রবাসী ভারতীয় সম্মান যেটা সেটা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে 2017 সালে। ঠিক আছে, তার মানে ভারতের সঙ্গে ওনার কিন্তু খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, যার জন্য তাকে বলা হয় গান্ধী অফ লিসবন, এবং যিনি বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হলেন। এবং এখান থেকে একটা জিনিস আমরা আশা করতে পারি, যে যেহেতু উনি ইউরোপিয়ান কাউন্সিলের একজন প্রেসিডেন্ট হলেন এবং ভারতের সঙ্গে একটা তার খুব ভালো সম্পর্ক রয়েছে, সেই জন্য ভারত কিন্তু কোনো না কোনো বেনিফিট বা কোনো না কোনো প্রায়োরিটি কিন্তু ইউরোপিয়ান কাউন্সিলে অবশ্যই পাবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে ভারতের একটা সম্পর্ক সুদৃঢ় হবে। এবার ইউরোপিয়ান ইউনিয়ন কি, এটা একটু দেখা যাক। ইউরোপিয়ান ইউনিয়ন এটা হচ্ছে একটা খুবই স্ট্রং ইউনিয়ন। ঠিক যেভাবে আমরা G7, G8, G20 এসব দেখি, ঠিক একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন। এটা মেইনলি আমাদের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, এখানে দেওয়া আছে যে 27টা মেম্বার আছে, এরকম 27টা ইউরোপিয়ান কান্ট্রি আছে যারা এই ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। এবং একটা জিনিস, যে ইউরোপকে আমরা তো বরাবরই ধরে রাখি যে এগুলো হচ্ছে টেকনোলজিক্যালি হোক বা ইকোনমিক্যালি হোক, এই দেশগুলো কিন্তু খুবই উন্নত দেশ। তাহলে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কিন্তু খুবই একটা স্ট্রং ফেডারেশন টোটাল পৃথিবীতে। এবার এদের একটা জিনিস দেখার আছে, যে 2012 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এতই গুরুত্বপূর্ণ যে 2012 সালে এরা কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পায়, নোবেল পিস প্রাইজ পায় ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, আর একটা জিনিস ইন্টারেস্টিং যেটা কয়েকদিন আগেই হয়েছে, সেটা হচ্ছে 2020 সালে 2020 সালে
ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম এই ইউরোপিয়ান ইউনিয়নকে ত্যাগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লেফট হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। প্রথম হচ্ছে যে পর্তুগালের অ্যান্টোনিও কোস্টা, উনি ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান মানে নেক্সট প্রেসিডেন্ট হতে চলেছেন। অ্যান্টোনিও কোস্টা এর আগে কি করেছে, পর্তুগিজের প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে, তাকে কি বলা হয়, গান্ধী অফ লিসবন বলা হয়। 2017 সালে উনি প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আমরা একটু জানলাম, ইউরোপিয়ান ইউনিয়ন কি সেটা সম্পর্কে একটু আলোচনা করলাম, কতজন মেম্বার আছে সেটাও আলোচনা করলাম, 27 জন, ঠিক আছে। এই ইউরোপিয়ান ইউনিয়ন 2012 সালে নোবেল প্রাইজ পেয়েছিল শান্তির জন্য, এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড 2020 সালে কিন্তু লেফট হয়ে গেছে। তাহলে এই অনেকগুলো ইনফরমেশন আমরা প্রথম যে টপিকসটা নিয়েছিলাম সেই টপিক্স থেকে শিখলাম। পরে যে টপিকস রয়েছে, ডক্টর উষা ঠাকুর রিসিভস প্রেস্টিজিয়াস 12th বিশ্ব হিন্দি সম্মান, খুবই ইম্পর্টেন্ট একটা প্রাইজ, বিশ্ব হিন্দি সম্মান। কে পেলেন এবছর? ডক্টর উষা ঠাকুর, ডক্টর উষা ঠাকুর। তাহলে ডক্টর উষা ঠাকুর প্রেস্টিজিয়াস বিশ্ব হিন্দি সম্মান পেলেন। এবার একটু আমরা দেখে নিই যে এই সম্মানটা কি, এটা কি জন্য দেওয়া হয়, আর হচ্ছে যিনি পেলেন তার সম্পর্কে একটু আমরা দেখে নিই যে তিনি কি কাজ করলেন এমন যে যার জন্য বিশ্ব হিন্দি সম্মান উনি পেলেন। আমরা নাম দেখেই বুঝতে পারছি যে বিশ্ব হিন্দি সম্মান অর্থাৎ হিন্দি ভাষার প্রমোশন এবং হিন্দি ভাষা নিয়ে যারা ভালো কাজকর্ম করেছে, লিটারারি ওয়ার্কস যাদের আছে, তাদেরকে জেনারেলি এই সম্মান দেওয়া হয়, ঠিক আছে। তো এবছর যিনি পেলেন উষা ঠাকুর। কততম সম্মান এটা? 12। তার আগে 11 জন পেয়েছে, এটা 12th সম্মান যেটা পেলেন ডক্টর উষা ঠাকুর। এবার উনি কি নিয়ে কাজ করলেন? ইংরেজি নিয়ে, সরি, হিন্দি নিয়ে তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা তিনি বন্ড তৈরি করেছেন হিন্দি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে। আমরা যদি দেখি এই ডক্টর উষা ঠাকুর উনি অনেক বই লিখেছেন যেগুলো আমাদের হিন্দি থেকে নেপালিতে ট্রান্সলেট করা, আবার নেপালের কিছু ভালো ভালো বই যেগুলো তিনি হিন্দিতে ট্রান্সলেট করেছেন। অর্থাৎ দুটো দেশের মধ্যে যে লিটারারি ট্রানজাকশন, সেই ট্রানজাকশনকে কিন্তু অনেকটা ভালো শিখরে নিয়ে গেছে। এবং এটা কিন্তু একটা লিটারেচারের খুব ভালো দিক হচ্ছে ট্রান্সলেশন। আমরা তো সবসময় সব দেশের ল্যাঙ্গুয়েজ বা সব দেশের ভালো ভালো রাইটিং পড়তে পারি না, তার জন্য কিন্তু ট্রান্সলেটর বা ট্রান্সলেশনের একটা বড় গুরুত্ব রয়েছে, যেগুলো মানুষকে নলেজ শেয়ারিং এ হেল্প করে। ডক্টর উষা ঠাকুর শ্রী একইভাবে কিছু বইকে আমাদের হিন্দি থেকে ট্রান্সলেট করেছেন নেপালিতে, এবং কিছু বই আছে যেগুলো নেপালি থেকে ট্রান্সলেট করে হিন্দিতে নিয়ে এসেছে যাতে হিন্দি ভাষীদেরও সুবিধা হয়, ঠিক আছে। এরকম টোটাল 40টা, 40-এর বেশি এরকম লিটারারি ওয়ার্কস পাওয়া গেছে, মানে নোভেল হোক, ড্রামা হোক, যাই হোক, যেগুলো 40টার বেশি দেখা গেছে যে ওগুলো উনি হয় হিন্দি থেকে নেপালিতে অথবা নেপালি থেকে হিন্দিতে ট্রান্সফার করেছেন, মানে ট্রান্সলেশন করেছেন। এই জন্য দুটো দেশের যে বন্ড, সেই বন্ডটাকে উনি অনেকটাই স্ট্রেনথেন করেছেন, যার স্বীকৃতি স্বরূপ তিনি এবছর বিশ্ব হিন্দি সম্মান পেলেন। নেক্সট টপিক, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর, জয়শঙ্কর। আমরা সবাই জানি কয়েকদিন আগে উনি আবার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হয়েছেন। টু রিপ্রেজেন্ট ইন্ডিয়াস এসসিও সামিট, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন এসসিও সামিট ইন আস্তানা, কাজাকিস্তান। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, ঠিক আছে। সেই আস্তানাতে একটা সামিট হবে যেটার নাম হচ্ছে স্কো সামিট, এসসিও সামিট। সেই সামিটে ভারত থেকে রিপ্রেজেন্ট করবে ভারতকে জয়শঙ্কর, যিনি হচ্ছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্থাৎ বিদেশ মন্ত্রী ভারতের জয়শঙ্কর। উনি সামনে যে স্কো এসসিও সামিট হতে চলেছে, সেই সামিট কোথায় হচ্ছে? আস্তানা। আস্তানা কোথায়? কাজাকিস্তানের রাজধানী, সেখানে হতে চলেছে। সেখানে উনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে একটা জিনিস আমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে এবছর এসসিও সামিট 2024 এটা কোথায় হলো? এটা হলো আস্তানা, কাজাকিস্তান, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা কখন হবে? এটা খুব সামনে আমাদের জুলাই মাসের 3 এবং 4 এই দুটো দিন ধরে এটা হবে আস্তানাতে। এবার এসসিও কি? এসসিও হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা ইউরোপ এবং তার সঙ্গে সঙ্গে এশিয়া, এখন ইউরেশিয়ান কথাটা টার্মটা দেওয়া আছে, এই ইউরেশিয়া মানে হচ্ছে ইউরোপ যুক্ত এশিয়া, ইউরোপ প্লাস এশিয়া, এটা করলে হয় ইউরেশিয়া, ঠিক আছে। আমরা জিওগ্রাফি যারা পড়েছি তার ইউরেশিয়া প্লেট এসব জিনিসগুলোর নাম অনেকবার শুনেছি। সেই ইউরেশিয়ার একটা হচ্ছে বড় সংগঠন যেটা পলিটিক্যাল, ইকোনমিক এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ডিফেন্স এই সবগুলো নিয়ে আলোচনা করে, এবং এটা তৈরি হয়েছিল 2001 সালে। এসসিও এটা তৈরি হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা তৈরি হয়েছিল 2001 সালে। আর এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চায়না অ্যান্ড রাশিয়া, এই দুটো দেশ মিলে এটা জেনারেলি তৈরি করেছিল। এবার যদি এর আয়তন বা এর গুরুত্ব দেখা হয়, তাহলে দেখা যাবে যে টোটাল
ইউরেশিয়া যেটা ইউরোপ আর এশিয়ার 80% জিওগ্রাফিক্যাল এরিয়া, ঠিক আছে, এটা কিন্তু কভার করছে। কারণ রাশিয়া হচ্ছে একটা লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেই কান্ট্রিটা রয়েছে, চীন রয়েছে, এছাড়াও আরো বড় বড় দেশগুলো রয়েছে। আর যদি পপুলেশনের হিসাবে দেখা হয়, টোটাল পপুলেশন, তাহলে 40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এই যে অর্গানাইজেশন এসসিও এর মধ্যে আছে। তাহলে আমরা যদি দেখি যে ট্রেড হোক, বিজনেস হোক বা ইকোনমিক অ্যাক্টিভিটি হোক, সব দিক থেকে কিন্তু এই এসসিও যে অর্গানাইজেশনটা, এ কিন্তু একটা ব্যাপক জায়গা জুড়ে দখল করে রেখেছে। এবং সেই জন্যই কিন্তু এই যে সামিটটা হতে চলেছে আস্তানাতে কাজাকিস্তানের, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার এখানে ভারতের রোল কি, ভারত কবে থেকে এই অর্গানাইজেশনে আছে? দেখো, ভারত 2005 থেকে এসসিওতে আছে, কিন্তু তখন ভারত একজন ফুল ফ্লেজেড মেম্বার থাকেনি। তখন ভারতের রোল ছিল অবজারভার কান্ট্রি হিসাবে, অর্থাৎ অবজারভার কান্ট্রি হিসাবে এই অর্গানাইজেশন এসসিও যেটা আছে সেখানে অংশগ্রহণ করত। কিন্তু 2017 সালে আস্তানাতেই, যে আস্তানাতে এবছর হচ্ছে, সেই 2017 সালে আস্তানাতেই হয়েছিল। সেখানে যে সামিটটা হয়েছিল, সেখানে ভারতকে কিন্তু একজন ফুল মেম্বার স্টেট করে দেওয়া হয়েছিল। মানে ভারত কিন্তু এখন ফুল মেম্বার এসসিওর, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। এটা কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ, যে এসসিও সামিটে কে অংশগ্রহণ করলেন এটাও আসতে পারে, বা এসসিও সামিট কোথায় হলো, আস্তানা, কাজাকিস্তান। আর এই এসসিও সম্পর্কে একটু জেনে রাখা, যেটা আমাদের নলেজকে অনেকটাই বৃদ্ধি করবে। নেক্সট টপিক, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 2024। দেখো, আমরা ডে গুলো তো পড়ছি, মানে প্রতিদিনই এমন কি কি ডে রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই এই ডেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, এটা কি জন্য করা হয়? অনারিং দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ ভারতের স্ট্যাটিস্টিক্সের যিনি জনক, তাকে সম্মান জানিয়ে এই ডেটা পালন করা হয়। এবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় আজকের দিনে, হচ্ছে 29শে জুন, অর্থাৎ আজকে প্রশান্ত চন্দ্র মহলানবিশ স্যারের জন্মদিন। সেই দিনটা আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসাবে পালন করি। এই যেটা দেওয়া আছে, দ্য বার্থ অ্যানিভার্সারি অফ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। উনি কে ছিলেন? উনি একজন রিনাউন্ড স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন, এবং ভারতের স্ট্যাটিস্টিক্সের ওকে জনক বলা হয়। তাকে রিমেম্বার করার জন্য তার বার্থ অ্যানিভার্সারি যেটা, সেটাকে আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে পালন করি। এবার বরাবরের মতোই আমি এটা আগেও বলেছি যে ডে গুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থিমগুলো। যে থিমগুলো কিন্তু এখন পরীক্ষার একটা বিরাট টার্গেট, এই থিমগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে 2024-এর যে থিম ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, সেটা কি? ইউজ অফ ডাটা, ইউজ অফ ডেটা ফর ডিসিশন মেকিং, অর্থাৎ ডিসিশন মেকিং এর জন্য ডেটার ব্যবহার। এটাই আছে এবছরের জন্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডের থিম। এবার একটু আমরা দেখে নিই প্রশান্ত চন্দ্র মহলানবিশ সম্পর্কে। উনি জন্মগ্রহণ করেছিলেন 29শে জুন, আজকের দিনেই, 1893 সালে, ঠিক আছে। 1893 সালে আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, মানে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে। এবার উনি কি কি করেছেন গুরুত্বপূর্ণ কাজ? উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা আইএসআই নামে পরিচিত, কলকাতাতে আছে আইএসআই, সেই আইএসআই এর উনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও আরো দুটো স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যেটা কিন্তু সে সময় প্ল্যানিং কমিশন, এবং প্ল্যানিং কমিশন যে প্ল্যান করতো, সেই প্ল্যান করার জন্য কিন্তু তাদের যে ডাটা কালেকশন, স্যাম্পল কালেকশন এগুলো করতে হতো, সেটার জন্য এই যে দুটো অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ঠিক আছে, এটা, এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটার এখন বর্তমান নাম হয়েছে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ঠিক আছে। এই যে দুটো অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন আর হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এই দুটো কিন্তু তৈরি করেছিলেন আমাদের প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যাকে স্ট্যাটিস্টিক্সের ফাদার বলা হয়, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ, যারা আমরা ইকোনমিক্স পড়ছি বা ইকোনমিক্স নিয়ে আগেও কোনো পড়াশোনা করেছি, তারা দেখবো যে আমরা যে প্ল্যানগুলো দেখি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আগে ছিল, যেটাকে আমরা পরে রিপ্লেস করলাম নীতি আয়োগের মাধ্যমে, সেই প্ল্যানগুলো যখন ছিল, আমাদের যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা, ওই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা প্ল্যানটা নিয়ে গবেষণার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, তাহলে সেটা হচ্ছে ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এটা কিন্তু তৈরি করেছিলেন ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশই। এই প্ল্যানটাই কিন্তু হেভি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ভারতের যে উন্নতি, সেই উন্নতির জন্য এগ্রিকালচারকে তো আমরা আগে প্রায়োরিটি দিতাম, সেটা নয়, এগ্রিকালচারকে বাদ দিয়েও কিন্তু যদি ভারতের উন্নতি দরকার ছিল, সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শিল্প দরকার ছিল। সেই শিল্পের উপর জোর দিয়েই কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা তৈরি করেছিলেন। এই জন্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় মহলানবিশ নেহেরু প্ল্যান।
ঠিক আছে। তো নেহেরু মহলানবিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং আমরা যে বর্তমান দিনে যে সমাজে বাস করছি তাতে কিন্তু তার প্রিকারসার যদি বলা হয়, পূর্বসূরি, সেটা হচ্ছে ডক্টর প্রসন্নচন্দ্র মহলানবিশ। তো তার আজকে জন্মদিন, আজকের দিনটাকে এই জন্য আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে হিসাবে পালন করছি। তো এই ছিল টোটাল অনেকগুলো ইনফরমেশন, যেগুলো আমাদের ইকোনমিক্স হোক বা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যাই হোক, সেগুলোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট টপিক, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট অভ্যাস। অভ্যাস কি? অভ্যাস একটা হচ্ছে আহ, বিনা পাইলটের মাধ্যমে একটা প্লেন চালানো, ঠিক আছে, রকেট। সেটা ইন্ডিয়া লঞ্চ করলো। এটা কোথা থেকে লঞ্চ করলো, কারা লঞ্চ করলো? এটা লঞ্চ করলো ডিআরডিও। আমরা আগের দিনে ডিআরডিও নিয়ে আলোচনা করেছি যে ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যারা কিন্তু এরকম ভারতের ডিফেন্সের যে ইকুইপমেন্ট বা মেটেরিয়াল, মেশিন গান থেকে শুরু করে সব কিছু, রকেট, মিসাইল, এসব তৈরি করে। ঠিক আছে, তো তারা একটা তৈরি করলো অভ্যাস বলে একটা হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট। ঠিক আছে, এটা কোথা থেকে করলো? চাঁদিপুর, চাঁদিপুর উড়িষ্যা, বালাসোরে অবস্থিত চাঁদিপুর। তাই চাঁদিপুরে কিন্তু, চাঁদিপুর থেকে জেনারেলি এসব টেস্টগুলো ডিআরডিও করে থাকে। তো এটা কি অভ্যাস কি? অভ্যাস হচ্ছে ডিজাইন ফর অটোনোমাস ফ্লাইং, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা এরকম একটা রকেট টাইপের, মানে প্লেন টাইপের, যেটা অটোমেটিক উড়বে এবং তার মধ্যে অটো পাইলট থাকবে, অর্থাৎ পাইলট ছাড়াই কোনো টার্গেটে গিয়ে কিন্তু এটা আঘাত করতে পারবে। মানে অটোমেটিক একটা আমরা প্লেন বলতে পারি, ছোট প্লেন, যেটা একটা টার্গেটকে সবসময় মানে অটোমেটিক ভাবে অ্যাটাক করতে পারবে। তো সেটা হচ্ছে অভ্যাস, যেটা কিন্তু সাকসেসফুলি লঞ্চ করা গেছে, মানে সাকসেসফুলি টেস্ট টেস্ট যখন করা হলো দেখা গেল এটা কিন্তু একটা সফল হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিআরডিওর কিন্তু একটা দারুণ সাফল্য। নেক্সট টপিক, আমরা একজনের ছবি দিয়েছি এখানে, ডক্টর বিক্রম মিশ্রি। উনি কি হলেন? অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নিউ ফরেন সেক্রেটারি, ভারতের নতুন ফরেন সেক্রেটারি হিসেবে ডক্টর বিক্রম মিশ্রি নির্বাচিত হলেন। ঠিক আছে, উনি যে ফরেন সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, 15ই জুলাই চার্জ নেবেন। ফরেন দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সঙ্গে ভারতের যে আশেপাশের দেশগুলো রয়েছে, সে পাকিস্তান হোক, চায়না হোক, মালদ্বীপ হোক, এবং একটা খুব খুব টেনশন একটা পরিবেশ তৈরি হয়ে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ফরেন যে ডিপার্টমেন্ট, ফরেন দপ্তরের আমাদের ফরেন মিনিস্টারি হোক বা ফরেন সেক্রেটারি হোক, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এবার দেওয়া হলো আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রকে। এর আগে কিন্তু উনি ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, তার ডেপুটি হিসেবে উনি কাজ করছিলেন বিক্রম মিশ্রি স্যার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিরকম ভাবে কোশ্চেন আসবে, যে কে বর্তমানে ইন্ডিয়ার নিউ ফরেন সেক্রেটারি হলেন? আনসার হবে ডক্টর বিক্রম মিশ্রি। তারপরের টপিক, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ হ্যাজ ডিসাইডেড টু সেট আপ এ বায়োপ্লাস্টিক পার্ক। খুবই ইম্পর্টেন্ট টার্ম, বায়োপ্লাস্টিক পার্ক ইন হুইচ ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্টে উত্তরপ্রদেশ নতুন একটা প্রকল্প নিয়েছে, সেই প্রকল্পটার নাম হচ্ছে বায়োপ্লাস্টিক পার্ক। অর্থাৎ প্লাস্টিক মানে বায়োলজিক্যাল যে ইয়েগুলো রয়েছে, জিনিসগুলো, যেটা যে প্লাস্টিকগুলো সহজেই পচে যাবে, পরিবেশের সঙ্গে মিশে যাবে, সেরকম প্লাস্টিক তৈরি করার একটা প্ল্যান নিয়েছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। এবং সেটা কোথায়? আনসার হচ্ছে লখিমপুর খেরি ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে উত্তরপ্রদেশে, এখানে এই বায়ো প্লাস্টিক পার্কটা গড়ে উঠছে। এবার বায়োপ্লাস্টিক কি? বায়োপ্লাস্টিক তৈরি হয় ন্যাচারাল মেটেরিয়াল দিয়ে। আমরা যে প্লাস্টিকগুলো দেখি, প্লাস্টিকগুলো তো আর্টিফিশিয়াল মেটেরিয়াল, তো সেগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিবেশে আমরা দেখেছি প্লাস্টিক কি ডেঞ্জারাস হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে, এবং একটা একটা মারাত্মক হ্যাজার্ড তৈরি হয়েছে এই প্লাস্টিক। কিন্তু সেই প্লাস্টিক যাতে যা হয়েছে হয়েছে, এরপর যাতে আমরা প্লাস্টিকের ইউজ কমিয়ে বা এমন প্লাস্টিক ইউজ করব, প্লাস্টিক তৈরি করব, যে প্লাস্টিকগুলো কিছুদিনের মধ্যেই, মানে বায়োপ্লাস্টিক যেটা বলছে, সেই প্লাস্টিকগুলো যাতে পরিবেশের সঙ্গে মিশে যায়, সেই জন্য বায়োপ্লাস্টিক জিনিসটা বা এই টার্মটা এসেছে। এবার এই বায়োপ্লাস্টিক কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় কর্ন দিয়ে, অর্থাৎ শস্যের দানা, ঠিক আছে, সানফ্লাওয়ার, সূর্যমুখীর যে বীজগুলো, এছাড়াও সুগার বিট, অর্থাৎ আমরা যখন দেখি সুগার ইন্ডাস্ট্রিজ, সেই সুগার ইন্ডাস্ট্রিজের রসটা যখন বেরিয়ে যায়, তারপর যে ছিবড়াটা, সেই ছিবড়াটা দিয়েও কিন্তু এই বায়োপ্লাস্টিক তৈরি হবে। তাহলে আমরা দেখছি যে আমাদের যেগুলো ইউজলেস জিনিস, যেগুলো আমরা জেনারেলি ফেলে দিই, কাজে লাগাতে পারি না, যেগুলো আমাদের পরিবেশে আবর্জনা হিসেবে থাকে, সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা প্লাস্টিক তৈরি করতে পারি। এর ফলে কি হবে, যে ওই প্লাস্টিকটি যেটা বায়োপ্লাস্টিক তৈরি হলো, সেটা পরিবেশে সহজেই মিশে যাবে এবং পরিবেশ দূষণ একবারেই কম করবে বা করবেই না, কারণ যেহেতু এটা বায়োপ্লাস্টিক মাটির সঙ্গে মিশে যাবে।
কিন্তু আমরা বর্তমানে যে প্লাস্টিক ইউজ করি সেগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল, এগুলো সহজে মাটির সঙ্গে মিশে না বা মাটির যে গুণাগুণ, এবং তার সঙ্গে সঙ্গে যারা শহরাঞ্চলে বাস করে দেখেছি যে শহরের মেন ড্রেনগুলো যেগুলো, সেই ড্রেনগুলো কিন্তু আটকে যায় মাঝে মধ্যে। ঠিক আছে, তার মেন কারণ হচ্ছে প্লাস্টিক পলিউশন। সেই প্লাস্টিক পলিউশন যাতে অনেকটা কমানো যায় তার জন্য কিন্তু বায়োপ্লাস্টিকের গুরুত্ব আছে, এবং বায়োপ্লাস্টিক একসময় ভারতকে পথ দেখাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বায়োপ্লাস্টিক যে পার্কটা তৈরি করলো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট লখিমপুর খেরিতে, এটা কিন্তু ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ ফুড স্টেপ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। নেক্সট টপিক, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড প্ল্যানস টু ইমপ্লিমেন্ট দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কার্বন ট্যাক্স। খুবই গুরুত্বপূর্ণ কার্বন ট্যাক্স। ঠিক আছে, আর এটা হচ্ছে ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করছে কোন কান্ট্রি, অন লাইভ স্টক ইমিশনস। স্টার্টিং ইন 2030, 2030 থেকে বায়ো আমাদের যে লাইভ স্টক এমিশন হয়, মানে লাইভ স্টক থেকেও তো আমাদের যে আমরা যে ঘরের জিনিসগুলোকে পুষি, যেমন গরু ছাগল যাই হোক কেন, এদের থেকেও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস বের হয়, সেটা হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বন মিথেন এসব অনেক কিছু বের হয়। ঠিক আছে, তো সেইগুলো যাতে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো যাতে একটু কম কম করা যায়, ঠিক আছে, তার জন্য একটা নতুন ট্যাক্স সিস্টেম নিয়ে আসছে, যেটা হচ্ছে কার্বন ট্যাক্স। যে যার যেরকম কার্বন ইমিশন হবে সে সেরকম ভাবে সরকারকে ট্যাক্স দেবে। ঠিক আছে, সেটা কোন দেশ শুরু করলো? শুরু করছে আমাদের ডেনমার্ক। ডেনমার্ক 2030 থেকে এই জিনিসটা স্টার্ট করবে, যে কার্বন ট্যাক্স অন লাইভ স্টক ইমিশনস। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে চলেছে। এবার এই কার্বন ট্যাক্সটা কি, আমরা যে গ্রিন হাউস গ্যাসগুলো ইমিশন করি, সেটা হতে পারে যে আমাদের কারখানা থেকে বেরোচ্ছে। সেজন্য কি হয়, দেখবে কার্বন ট্যাক্স নিয়ে আমাদের অস্ট্রেলিয়া পাই শিরোনামে আছে, যে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যারা বিভিন্ন কোম্পানির উপরে কার্বন ট্যাক্স যে সিস্টেমটা সেটা চালু করে রেখেছে। অর্থাৎ যে কোম্পানি যত বেশি কার্বন পরিবেশে ছাড়ছে, তারা কিন্তু সেরকম ভাবে সরকারকে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, গাছ লাগাতে হয় তাদেরকে। এটা হচ্ছে একটা কার্বন ট্যাক্স। সেই কার্বন ট্যাক্স কিন্তু এবার ডেনমার্কও তাদের যে গবাদি পশুগুলো রয়েছে, যে গবাদি প্রাণী থেকে যেগুলো বেরোয়, তাদের থেকে যে কার্বনটা বেরোবে, তার জন্য কিন্তু এবার ট্যাক্স চালু করলো। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, আর গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে গ্যাসগুলো পরিবেশে আমাদের থাকে, এবং যারা পরিবেশ সূর্য থেকে যে আলোটা আসে, হিটটা আসে, সেই হিটটাকে অ্যাবজর্ব করে রাখে, এবং অ্যাবজর্ব করে পৃথিবীর টেম্পারেচারকে দিনের দিন বাড়িয়ে তোলে। তো সেগুলোই হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, এবং যার ফলেই কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং, যেটা অর্থাৎ বিশ্বের তাপমাত্রা দিনের দিন বেড়ে চলেছে। সেই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কয়েকটা গ্যাস আছে যেগুলো খুবই প্রচুর পরিমাণে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াটার ভেপার, এটা একটা বড় গ্রিন হাউস। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই মিথেনটাই মেনলি আমাদের লাইভ স্টক, মানে যারা গবাদি পশু প্রাণী রয়েছে তাদের থেকে বের হয়। নাইট্রাস অক্সাইড, ওজন, এই যে কয়েকটা, এগুলো হচ্ছে মেন গ্রিন হাউস গ্যাস। এর বাইরেও আমরা এর নাম শুনেছি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি যেটা বলে, এটাও কিন্তু একটা বড় গ্রিন হাউস গ্যাস, যেগুলো পৃথিবীর টেম্পারেচারকে বাড়িয়ে তুলছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম, যে কোন দেশ কার্বন ট্যাক্স শুরু করলো লাইভ স্টক এমিশনের উপরে, সেটা হচ্ছে ডেনমার্ক। কবে থেকে শুরু করবে? 2030 থেকে। গ্রিন হাউস গ্যাস কি এটা আমরা জানলাম, গ্রিন হাউস গ্যাস কিভাবে পরিবেশের টেম্পারেচার বাড়ায় সেটাও আমরা জানলাম, এবং কয়েকটা গ্রিন হাউস গ্যাস সম্পর্কেও আমরা জেনে নিলাম। ঠিক আছে, পরের টপিক, সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ ইনস্টলড এ ফ্লোটিং সোলার প্ল্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ, ফ্লোটিং সোলার প্ল্যান্ট, অর্থাৎ কোনো একটা লেকে একটা সোলার প্ল্যান্ট ইনস্টল করলো সেন্ট্রাল রেলওয়ে। ঠিক আছে, এবার সেন্ট্রাল রেলওয়ে কেন করলো? কারণ আমরা যদি দেখি যে রেলের একটা বড় অংশ কিন্তু পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। কারণ কি দেখেছি আমরা, যেগুলো ডিজেল ট্রেন আছে এখনো, সেই ট্রেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তাছাড়াও যে আমরা কারেন্ট ইউজ করছি, ঠিক আছে, স্টেশন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি তাপবিদ্যুৎ ইউজ করছি। সেগুলো যাতে আমরা কমাতে পারি, একটা টার্গেট নেওয়া আছে 2030 সম্ভবত। 2030-এর মধ্যে আমরা জিরো কার্বন এমিশন করব। রেল এটা একটা ডিসিশন নিয়েছে, যে আমরা যে কার্বন ছাড়ছি সে কার্বনটা আমরা জিরোতে নিয়ে যাব, এবং তার জন্য তারা কিন্তু এই যে সোলার পাওয়ার প্ল্যান্ট এসবের উপরে প্রচুর গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, যাতে করে তারা 2030-এর মধ্যে পুরো জিরো কার্বন নিউট্রাল হতে পারে। এটা হচ্ছে মেন টার্গেট ওদের। এবার যেটা কোশ্চেন দিয়েছি, যে সেন্ট্রাল রেলওয়ে কোথাতে এরকম একটা ফ্লোটিং সোলার প্ল্যান্ট তৈরি করলো, এটা হচ্ছে ইগাতপুরি লেক। খুবই গুরুত্বপূর্ণ একটা লেকের নাম ইগাতপুরি লেক। এটা কোথায়? নাসিক, মহারাষ্ট্রে। অর্থাৎ মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুরি লেকে সেন্ট্রাল রেলওয়ে একটা ফ্লোটিং সোলার প্ল্যান্ট এস্টাবলিশ করেছে। এটার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে
টার্গেট, অর্থাৎ জিরো কার্বন এমিশন বাই 2030, এটা কিন্তু আমরা অ্যাচিভ করতে চলেছি। এছাড়াও সেন্ট্রাল রেলওয়ে কিন্তু অনেকগুলো আরো কাজ করছে, যারা রুফটপ যে রয়েছে স্টেশনের রুফটপ গুলো, ঠিক আছে, স্টেশন তো একটা প্রচুর বড় জায়গা, সেই রুফটপে তারা সোলার প্যানেল বসাচ্ছে এবং সোলার প্যানেল বসিয়ে কিন্তু রেল স্টেশনগুলোকে এবং বিল্ডিং গুলোকে অটোমেটিক ভাবে সোলার দিয়েই চালাচ্ছে, যাতে তারা 2030-এর মধ্যে এরকম কার্বন জিরো হতে পারে। এটা কিন্তু সেন্ট্রাল রেলওয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এই যে পদক্ষেপটা, যেটা ফ্লোটিং সোলার প্ল্যান্ট তৈরি করলে, এটা কিন্তু তার একটা বড় এক্সাম্পল। লাস্ট টপিক আমাদের এক্সারসাইজ হোপেক্স। এক্সারসাইজ হোপেক্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি পরীক্ষাতে এই এক্সারসাইজ গুলো অনেক দেয়। এক্সারসাইজ মানে কি, এই দুটো দেশের মধ্যে একটা মিলিটারিদের ট্রেনিং বা একটা মহড়া যেটা বলি, সেই মহড়া হচ্ছে একটা নাম দেওয়া হয়েছে হোপেক্স। তাহলে এই হোপেক্সটা কোন দুটো দেশের মধ্যে মহড়া হলো সেটাই কোশ্চেন। এক্সারসাইজ হোপেক্স রিসেন্টলি সিন ইন নিউজ ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন হুইচ টু কান্ট্রিজ, অর্থাৎ কোন দুটো কান্ট্রির মধ্যে এই হোপেক্স মিলিটারি এক্সারসাইজ এটা হলো। আনসার হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। এরকম ভাবে আমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনটা প্রতি মাসে আমরা বের করি, সেই ম্যাগাজিনে কিন্তু এরকম এক্সারসাইজের একটা চার্ট করে আমরা দিই, যে এই মাসের মধ্যে কোন কোন এক্সারসাইজ গুলো সম্পন্ন হলো, ঠিক আছে। তো এই এক্সারসাইজটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন দুটো দেশের মধ্যে হলো। এবার যদি আমরা একটু ডিটেলসে আরো দেখি যে অ্যাকচুয়ালি কোন অর্গানাইজেশন এটা করলো, মানে কোন পার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এয়ারফোর্সের, ইন্ডিয়ান এয়ারফোর্স আর মিশরের ইজিপ্টের এয়ারফোর্স, এই দুটো এয়ারফোর্সের এটা হচ্ছে একটা জয়েন্ট এক্সারসাইজ, ঠিক আছে। এখানে ভারতের রাফাইল জেট, গ্লোব মাস্টার, এইসব যে আমাদের মিলিটারি এয়ারফোর্সের যে মেটেরিয়ালগুলো রয়েছে, তারা কিন্তু এখানে পার্টিসিপেট করে এবং তারা যৌথভাবে কিন্তু এই এক্সারসাইজটা করলো। এক্সারসাইজটার নাম হচ্ছে হোপেক্স। তো এই ছিল আমাদের টোটাল আজকে 10টা টপিকস, যেগুলো পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগবে তাহলে অবশ্যই এটা শেয়ার করবে। আর যদি কারো কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।